আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার নাম্বার 6 লিজ ফাইন্যান্সিং। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো লিজ ফাইন্যান্সিং এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা ৩টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে বাইং অপশন বা ডেপ্ট অপশন, ২ নাম্বার ফরম্যাটটা হচ্ছে লিজ অপশন এবং ৩ নাম্বার ফরম্যাট হচ্ছে ইনস্টলমেন্ট অ্যান্ড লোন অ্যামortization শিডিউল। এই ৩টা ফরম্যাট। এখান থেকে ফরম্যাট ১ এবং ২ এই ২টা ফরম্যাটের সমন্বয়ে পার্ট সি-তে ১০ মার্কের একটা প্রশ্ন হবে। আর ৩ নাম্বার ফরম্যাটটা হচ্ছে পার্ট বি এর জন্য। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৬ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে ২০১৬ সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি-তে একটা প্রশ্ন আছে, ১৭ সালে পার্ট বি-তে একটা, ১৮ সালে কোনো প্রশ্ন হয় নাই, ১৯ সালে পার্ট বি-তে একটা, ২০ সালে পার্ট সি-তে একটা, ২১ সালে পার্ট সি-তে একটা, ২২ সালে পার্ট সি-তে একটা, ২৩ সালে পার্ট বি পার্ট সি-তে একটা প্রশ্ন, ২৪ সালে পার্ট সি-তে একটা প্রশ্ন। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে ২০২৫ সালের পরীক্ষার্থী। তো আশা করি ২০২৫ সালে এখান থেকে পার্ট সি-তে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে পার্ট বি-তেও প্রশ্ন আসতে পারে। তো এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যানালাইসিস। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কত মার্কে টার্গেট করে পড়বো? আমরা ১০ মার্কে টার্গেট করে পড়বো। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বি তে আসতে পারে। আর ১০ মার্ক মানে হচ্ছে ফরম্যাট ১ এবং ফরম্যাট ২। তো আসেন, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, এর জন্য আজকে আমরা এই ফরম্যাট নিয়ে আমরা বেসিক আলোচনা করব, তারপর আমরা একটু অঙ্কে ঢুকবো। তো এখানে ফরম্যাট ১ এ আমরা শিখবো হচ্ছে বাইং অপশন। এই বাইং অপশন আরেকটা নাম হচ্ছে ডেপ্ট অপশন। এন্ড এই বাইং অপশনটা কখন হয়? কোম্পানি যখন নতুন স্থায়ী সম্পত্তি ক্রয় করা প্রয়োজন পড়ে তখন কোম্পানির কাছে ২টা অপশন থাকে। একটা অপশন হচ্ছে যে প্রতিষ্ঠান কি করবে, ব্যাংক থেকে ঋণ নিবে, ঋণ নিয়ে নতুন মেশিনটা ক্রয় করবে। এটা হচ্ছে একটা অপশন। তাহলে অপশনটা কি? ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন একটা মেশিন ক্রয় করবে, এটা হলো একটা অপশন। আর ২ নম্বর অপশনটা হচ্ছে প্রতিষ্ঠান যদি ঋণ না করে তাহলে সে সম্পত্তি কিনতে পারবে না, তাহলে তার ক্ষেত্রে এই হচ্ছে অপশনটা হচ্ছে তার জন্য, সেটা হচ্ছে অন্য একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এই সম্পত্তি ভাড়ার বিনিময়ে কি করবে, ব্যবহার করবে। তাহলে মনে রাখতে হবে ভাড়ার বিনিময়ে যদি সম্পত্তি ব্যবহার করি তাহলে সেটাকে আমরা বলছি লিজ অপশন। আর ঋণ করে যদি সম্পত্তি ক্রয় করা হয় তাহলে সেটা হচ্ছে বাইং অপশন বা ডেপ্ট অপশন। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে বাইং অপশন এবং লিজ অপশনটা আমাকে একটু বোঝাও তো দেখি। স্যার কোনো পণ্য যদি ভাড়াতে নেয় তাহলে হচ্ছে লিজ অপশন, আর যদি কোনো পণ্য ক্রয় করার জন্য ঋণ নেয় তাহলে হচ্ছে বাইং অপশন। এখানে পণ্য না, এখানে স্থায়ী সম্পদ হবে, হ্যাঁ? সম্পদ। ওকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম বাইং অপশন মানে হচ্ছে সম্পত্তি কিনবে, কিন্তু কি করে বলো দেখি, ঋণ করে। তো এই সবাই মিউট করে এবার। এই বাইং অপশনের অঙ্ক সমাধান করার জন্য আমাদের ২টা পদ্ধতি আছে। ১ নম্বর পদ্ধতি হচ্ছে অঙ্কটা যদি প্রতি বছর শেষে থাকে তাহলে একটা নিয়ম, আর পদ্ধতি ২ হচ্ছে যদি অঙ্কটা যদি প্রতি বছরের শুরুতে থাকে তাহলে আরেকটা নিয়ম। তাহলে বাইং অপশনের ক্ষেত্রে কয়টা মেথড? ২টা। বছরের শুরুতে থাকলে একটা, বছর শেষে থাকলে একটা। সবাই কি আমার কথায় ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন আজকে আমরা শিখবো হচ্ছে বছরের শেষের ক্ষেত্রে। কারণ বছরের শেষেরটা যদি পারি তাহলে বছরের শুরুটা আমরা অবশ্যই পাবো। এখন বছর শেষে অঙ্ক সমাধান করার জন্য এই বাইং অপশনের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদের 5টা স্টেপ। কয়টা স্টেপ? 5টা স্টেপ। 5টা স্টেপ। প্রথম স্টেপ ১ এ আমরা বের করব হচ্ছে কিস্তির পরিমাণ। কার পরিমাণ?
কিস্তির পরিমাণ। এই কিস্তি বের করার সূত্র হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারের টাইম ভ্যালু অফ মানি ফিনান্সের ক্ষেত্রে পড়ছিলাম, প্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র পড়ছিলাম, পিভিএ সমান সমান a ইন্টু ওয়ান মাইনাস উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র। তাহলে এই সূত্রের মধ্যে পিভিএ মানে প্রেজেন্ট ভ্যালু টাকা, আই মানে ইন্টারেস্ট, এন মানে বছর, আর এ হচ্ছে কিস্তি। আমরা এই সূত্র ফালে এখান থেকে এ এর মান বের করব। তার মানে আমাদের প্রশ্নে পিভির মান দেওয়া থাকবে, আই এর মান দেওয়া থাকবে, এন এর মান থাকবে, নাই থাকবে না কার মান? এ এর মান। এর মানটা থাকবে, এর জন্য আমরা এটা প্রথমে বের করে নিব। তাহলে প্রথম স্টেপে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র অ্যাপ্লাই করে কার মান বের করব? কিস্তির পরিমাণ বের করব। এখন প্রশ্ন হচ্ছে কিস্তির মধ্যে দুইটা জিনিস থাকে। কি কি থাকে কিস্তির মধ্যে? কিস্তির মধ্যে থাকে আসল টাকা প্লাস কি ইন্টারেস্ট। দুইটা জিনিস থাকে কিস্তির মধ্যে, আসল টাকা প্লাস কি ইন্টারেস্ট। যেহেতু কিস্তির মধ্যে দুইটা টাকা একত্রে থাকে, এর জন্য আমাদের এখান থেকে আসল টাকা কত এবং কিস্তি কত, আসল টাকা কত এবং ইন্টারেস্ট কত, এটা আমরা আলাদা করব। এটা করব আমরা হচ্ছে একটা শিডিউলের মাধ্যমে, যেটাকে আমরা বলবো লোন অ্যামortization শিডিউল, যেটা আমরা লিখতেছি টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই টেবিলটা করতে হবে সবসময় ছয়টা কলামের মাধ্যমে। কয়টা কলাম? 6টা কলাম। 6টা। কি কি কলাম? প্রথমে ইয়ার, এরপরে ওপেনিং ব্যালেন্স, এরপরে ইনস্টলমেন্ট, তারপরে ইন্টারেস্ট, এরপরে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং শেষেটা কি এন্ডিং ব্যালেন্স। তো কি কি? ইয়ার, ওপেনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং কি এন্ডিং ব্যালেন্স। তো এই টেবিলের মাধ্যমে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্টটা কি করব? আলাদা করব। তাহলে বাইং অপশনের ক্ষেত্রে 5টা অপশনের মধ্যে আমরা দুইটা স্টেপ করলাম। প্রথম স্টেপে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র অ্যাপ্লাই করে কার মান বের করব? কিস্তির পরিমাণ। আর কিস্তির মধ্যে যেহেতু আসল টাকা এবং সুদ দুটাই থাকে, এর জন্য আমরা টেবিলের মাধ্যমে আসল টাকা এবং সুদটা আমরা কি করব? আলাদা করব। 3 নাম্বার স্টেপে আমরা বের করব হচ্ছে ডিপ্রিসিয়েশন। কি বের করব বলো দেখি? ডিপ্রিসিয়েশন। এখন ডিপ্রিসিয়েশনের আমরা সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ পড়ছিলাম। ডিপ্রিসিয়েশন আমাদের টোটাল 5টা মেথড আছে। এই অঙ্কের জন্য আমাদের মেথড অ্যাপ্লাই করব স্ট্রেট লাইন মেথড। কি লাইন বলো দেখি? স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস স্যালারি ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ অথবা ইউজফুল লাইফ। ওকে? জি স্যার। তাহলে মনে রাখবেন ডিপ্রিসিয়েশনটা আমরা কোন মেথডের মাধ্যমে বের করব? স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে বের করব, যার সূত্র আমরা জানি। 4 নাম্বার স্টেপে আমরা বের করব হচ্ছে ট্যাক্স সেভিং। কি বের করব? ট্যাক্স সেভিং। এই ট্যাক্স সেভিং এর মধ্যে সব সময় 3টা আইটেম আসবে। কয়টা আইটেম? 3টা আইটেম। ডিপ্রিসিয়েশন, মেইনটেনেন্স কস্ট এবং ইন্টারেস্ট। এই 3টার যোগফল যা হবে তার উপর আমরা ট্যাক্স রেট ধরব। তাহলে ট্যাক্স সেভিং মধ্যে কয়টা আইটেম আসে? 3টা আইটেম। বলেন কি কি? ডিপ্রিসিয়েশন, মেইনটেনিং কস্ট, ইন্টারেস্ট। ওকে, এই 3টা যোগ করে আমরা কি ধরবো? ট্যাক্স রেট ধরলে আমরা ট্যাক্স সেভিং পাবো। তাহলে আমরা প্রথম স্টেপে পড়লাম হচ্ছে কি বলে প্রেজেন্ট ভ্যালুর সূত্র অ্যাপ্লাই করে আমরা কিস্তি পরিমাণ বের করব। 2 নাম্বার স্টেপে আমরা শিখছি হচ্ছে ইন্টারেস্ট, কি বলে এই কিস্তির মধ্যে যেহেতু ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল এক করতে থাকে, এজন্য আমরা ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল আলাদা করব। 3 নাম্বার স্টেপে আমরা শিখলাম হচ্ছে ডিপ্রিসিয়েশন বের করব। 4 নাম্বার আমরা শিখব হচ্ছে ট্যাক্সিং বের করব এবং সর্বশেষ স্টেপটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল, অর্থাৎ বাইং অপশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব। এই টেবিলটা সবচাইতে ইম্পর্টেন্ট টেবিল। তো মনে রাখতে হবে এই প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল এটা নির্ণয় করার জন্য আমরা যে সব সময় 7টা গুণ হবে। কয়টা গুণ হবে বলো দেখি? 7টা গুণ। তবে 3 নাম্বার ঘরটা হলো অপশনাল। 3 নাম্বার ঘরের নাম হচ্ছে এমসি। এমসি মানে মেইনটেইন কস্ট। মেইনটেইনের কস্ট যদি থাকে তাহলে 3 নাম্বার ঘরটা আসবে, আদারওয়াইজ 3 নাম্বার ঘরটা না দিলেও চলবে। কথা বুঝতেই পারছি? জি স্যার। ওকে, তাহলে ঘরটা কি কি? ইয়ার, ইনস্টলমেন্ট, মেইনটেইনের কস্ট যদি থাকে তাহলে মেইনটেইনের কস্ট থাকবে, আদারওয়াইজ মেইনটেইনের কস্ট ঘরটা না দিলেও চলবে। দিলে সবগুলো জিরো জিরো দিতে হবে, আর যদি না দেয় কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে টিএস। টিএস মানে হচ্ছে ট্যাক্স সেভিং, যেটা আমরা 4 নাম্বার স্টেপের মধ্যে যেটা বের করব। এরপরে এনসিএফ। এনসিএফ মানে নিট ক্যাশ ফ্লো। এই নিট ক্যাশ ফ্লোটা বের করতে হবে ইনস্টলমেন্ট প্লাস মেইনটেইনের কস্ট, এই দুইটা যোগ করে এই ট্যাক্স সেভিং এর টাকাটা আমরা কি করব? বিয়োগ করব।
তাহলে নিট ক্যাশ ফ্লোটা বের করব হচ্ছে ইনস্টলমেন্ট প্লাস কি মেইনটেনেন্স কস্ট, এই দুইটা যোগ করে কি বাদ দিব? ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিং বাদ দিব। তাহলে বের হবে নিট ক্যাশ ফ্লো। এরপরে ঘরটা হচ্ছে পিবিআইএফ। পিবিআইএফ মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। এখানে প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর একটা ডিসকাউন্ট রেট আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, না থাকলে যদি ডিসকাউন্ট রেট না থাকে তাহলে ডিসকাউন্ট রেটটা আমরা বের করব। মনে রাখবেন প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। এখন ডিসকাউন্ট রেট যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ডিসকাউন্ট রেটটা বের করার সূত্র হচ্ছে এইটা। সূত্র কি? ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস ট্যাক্স। তাহলে ডিসকাউন্ট রেট বের করার সূত্রটা কি দেখাইলাম আমরা? ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস ট্যাক্স। আর যদি প্রশ্নে ডিসকাউন্ট রেটটা সরাসরি দেয়া থাকে তাহলে আর এই সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। মনে থাকবে? জি স্যার। তাহলে প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর গুলো এবং সর্বশেষ ঘরটা হচ্ছে পিবি। পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল নির্ণয় করার জন্য আমরা কয়টা কলামে করব? 7টা কলাম। ইয়ার, ইনস্টলমেন্ট, মেইনটেনেন্স কস্ট, ট্যাক্স সেভিং, নিট ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এখানে হবে ডিসকাউন্ট রেটটা, আর সর্বশেষ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এই প্রেজেন্ট ভ্যালু করে যোগফলে হবে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু। এটাই হচ্ছে বাইং অপশনের ক্ষেত্রে অ্যান্সার। এখন প্রশ্নে একটা কথা বলা থাকবে, সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে যদি সেলফের ভ্যালু থাকে, প্রশ্নের মধ্যে যদি সেলফের ভ্যালু বা ভগ্নাংশেষ মূল্য যদি থাকে, তাহলে অঙ্কটা যদি 5 বছর অঙ্ক হয় তাহলে 5 নম্বর বছরটা আমরা দুইবার দিব। 5 নম্বর বছরটা কয়বার দিব বলো দেখি? দুইবার। দুইবার। যদি অঙ্কটা 4 বছর হয় তাহলে 4 নম্বর বছরটা কয়বার হবে? দুইবার। যদি 10 বছর হয় তাহলে 10 নম্বর বছরটা কয়বার হবে? দুইবার। দুইবার। তার মানে মনে রাখবেন সেলফের ভ্যালু যদি থাকে তাহলে শেষ বছরটা কয়বার হবে? দুইবার হবে। এবং শেষ বছরের ক্ষেত্রে শুধুমাত্র আসবে হচ্ছে সেলফের ভ্যালুটা, যদি থাকে তাহলে এটা আসবে। মনে রাখবেন এই সেলফের ভ্যালু টাকাটা নিট ক্যাশ ফ্লোর করে সবসময় কি হবে? বিয়োগ হবে। কারণ নিট ক্যাশ ফ্লোটা বের করি কিভাবে? এই ইনস্টলমেন্টের সাথে মেইনটেনেন্স কস্ট যোগ করে ট্যাক্স পেমেন্ট আমরা কি করি? বাদ দেই। যেহেতু এই লাইনে আমাদের কোনো ইনস্টলমেন্ট, মেইনটেনেন্স কস্ট, ট্যাক্স কিছুই নাই, সেলফের ভ্যালুটা আমরা ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে যোগ করি না বিয়োগ করি? বিয়োগ করি। এই জন্য নিট ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে? তাহলে এইরকম স্টেপটা ফলো করে হচ্ছে আমরা বাইং অপশন বা ডেপ্ট অপশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব। তাহলে বাইং অপশন বা ডেপ্ট অপশনের ক্ষেত্রে যদি বছরের শুরুতে থাকে তাহলে আমরা কয়টা স্টেপে কাজ করব? 5টা স্টেপ। 5টা, সরি, শুরু থেকে শেষে যদি থাকে তাহলে 5টা স্টেপে কাজ করব। কি কি? প্রথম স্টেপে আমরা কিস্তি পরিমাণ বের করব। 2 নাম্বার স্টেপে আমরা ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্ট আমরা আলাদা করব। 3 নাম্বার স্টেপে আমরা ডিপ্রিসিয়েশন বের করব। 4 নাম্বার স্টেপে আমরা ট্যাক্সিং বের করব। 5 নাম্বার স্টেপে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব। এই হচ্ছে অঙ্ক যদি বছরের শেষে থাকে তাহলে এইটা। আর অঙ্ক যদি বছরের শুরুতে থাকে তাহলে সেম আমাদের ওই 5টা স্টেপই। কিছু কিছু পরিবর্তন আছে, পরিবর্তনটা এখন আমাদের পড়ার কোনো দরকার নাই, যখন আমাদের লাগবে তখন আমরা পরিবর্তনটা বুঝিয়ে দিব। ওই 5টা স্টেপে কিন্তু সামান্য পরিবর্তন আছে। ঠিক আছে? কথা কি বুঝছো আমার? জি স্যার। তাহলে এখন আসেন আমরা যে বাইং অপশনটা পড়লাম, এই বাইং অপশন নিয়ে আমরা একটা অঙ্ক করি। তো আজকে হচ্ছে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই জন্য আমরা বেসিক অঙ্ক করাবো। আগামী ক্লাসে করাবো হচ্ছে বড় বড় অঙ্কগুলি। তো এই বেসিক অঙ্ক করলে বড় বড় অঙ্কগুলি জটিল প্রশ্নগুলি সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রবলেম 1 নম্বর প্রশ্নে বলছে যে এবিসি কোম্পানি লিমিটেড নিড টু অ্যাকোয়ার্ড এ নিউ মেশিন কস্টিং টাকা হচ্ছে 5 লাখ টাকা। তাহলে এবিসি কোম্পানি নতুন একটা মেশিন ক্রয় করবে যার ক্রয় মূল্য হচ্ছে 5 লাখ টাকা। এই 5 লক্ষ টাকাকে আমরা বলছে প্রেজেন্ট ভ্যালু। বলছে টু টেক লোন ফ্রম এ রাব্বি কোম্পানি 16% ইন্টারেস্ট পেবল এট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার ইন ইকুয়াল ইনস্টলমেন্ট ফর 4 ইয়ার। বলছে যে 5 লাখ টাকা যে সম্পত্তি কিনতে হবে, মেশিন কিনতে হবে, সেটা রাব্বি কোম্পানির কাছ থেকে কিনেছে, লোন নিছে। কত পার্সেন্ট সুদে? 16% ইন্টারেস্টে। এবং এটা পরিশোধ করবো কয়টা কিস্তিতে? 4টা কিস্তি। প্রতি কিস্তি বছরের শুরুতে হবে না বছরের শেষে হবে? বছরের শেষে। বছরের শেষে হবে। তাহলে মনে রাখবেন লোন নেওয়া মানে হচ্ছে বাইং অপশন। Assume that corporation tax 35% and SLA মানে স্ট্রেট লাইন মেথড ডিপ্রিসিয়েশন ইজ অ্যাপ্লিকেশন।
কি করবো বলছে নিট প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট বা বাইং অপশন। তাহলে ডেপ্ট অপশন বা বাইং অপশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য কয়টা স্টেপে কাজ করতে বলছিলাম? পাঁচ 5টা স্টেপ। অঙ্কটা কি বছরের শুরু না বছরের শেষে? শেষে। তাহলে প্রথম স্টেপ আমরা লিখছি ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। সবাই একটু মিউট করো, আমি বলতেছি। তাহলে ইনস্টলমেন্ট বের করার সূত্র কি? পিবিএ সমান সমান এ ইন্টু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। পিবির মান আমাদের সম্পত্তি কয় মূল্য ছিল? 5 লাখ টাকা। এর মানটা আমরা বের করব। 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই। এই আই এই আই মানে হচ্ছে ইন্টারেস্টেড। আই মানে কি রেট বলো দেখি? ইন্টারেস্টেড, যেটা ছিল হচ্ছে 16%। 16% মানে 0.16। আর এন মানে হচ্ছে বছর, কয়টা কিস্তি? 4টা কিস্তি, এই জন্য এন এর মান হচ্ছে 4। নিচে আই এর মান 0.16। এখন এখানে 5 লাখ 5 লাখ কি এখানে এ বাদে বাদ বাকি সবগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এ ইনটু এটা হবে। আর আর যদি গুণ করা হয় তাহলে এর সাথে ওই আইটেমটা এই পাশে আর 5 লাখটা ওই পাশে নিব। এর সাথে যেহেতু এটা গুণ আছে তাহলে 5 লাখের সাথে ওইটা যদি ভাগ করি তাহলে মান হবে 1,78,688। ঠিক আছে? ক্যালকুলেশনটা যে যার মতো ইচ্ছা মতো ক্যালকুলেশনটা করে নেবেন। ওকে স্যার এবং ম্যাডামরা, নাকি ক্যালকুলেশন আমাকে বলে দিতে হবে? না স্যার, বুঝছি। ক্যালকুলেশন তো যার যার মতো পারবেন, নাকি বলতে হবে বলেন? চেষ্টা করবো, না পারলে পরে ক্লাসে বলে দিই। ওকে জি, ঠিক পারবো। আছে। ক্যালকুলেশনটা যার যে যেভাবে করেন, 2 লাইন 3 লাইন 5 লাইনে যে যেভাবে করেন, তবে ক্যালকুলেশন জানি ভুল না হয়। ঠিক আছে? তাহলে কিস্তির মান আমরা কত পেলাম বলো দেখি? 1,78,600 কত? 88 88। এই 1,78,688 বা 88-র মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, কি কি? ইন্টারেস্টও আছে এবং কি প্রিন্সিপাল অ্যামাউন্টও আছে। এই জন্য আমাদের কাজ হলো এখান থেকে আসলটা এবং সুদ আলাদা করা। এই জন্য করার জন্য দরকার ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং এন্ডিং ব্যালেন্স। তাহলে 500 যেহেতু 4টা, তাহলে 4 বছরের জন্য 4টা দাগ কাটছি। ওপেনিং ব্যালেন্স আমাদের ঋণ করছিল 5 লাখ টাকা, এর জন্য 5 লাখ টাকা ওপেনিং ব্যালেন্স দিছি। ইনস্টলমেন্ট আমরা যেটা বের করছি 4 বছরে আমরা জানি কিস্তি পরিমাণ প্রতি বছর কি থাকে? সমান থাকে, এর জন্য আমরা কিস্তি পরিমাণ প্রতি বছর সমান দিছি। এবার ইন্টারেস্ট মনে রাখবেন, ইন্টারেস্টটা আমরা সব সময় ধরবো প্রত্যেকটা বছরই ওই বছরের ওপেনিং ব্যালেন্সের উপরে। তাহলে প্রথম বছর ওপেনিং ব্যালেন্স হলো 5 লাখ টাকা আর ইন্টারেস্ট হলো 16%। তাহলে 5 লাখ টাকা 16% হচ্ছে 80,000 টাকা। বুঝতে পারছি? জি প্রিন্সিপাল স্যার অ্যামাউন্টটা বের করবো ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা বাদ, অর্থাৎ 1,78,688 থেকে 80,000 টাকা যদি বাদ দেয় থাকে 98,688। প্রিন্সিপাল অ্যামাউন্টটা আশা করি সবাই বুঝতে পারছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আর এন্ডিং ব্যালেন্সটা বের করতে হবে, মনে রাখবেন সব সময় ওপেনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ। তাহলে ওপেনিং ব্যালেন্স হলো 5 লাখ টাকা, এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 98,688 টাকা। এই দুটো বিয়োগফল হচ্ছে 4,01,312। আর মনে রাখবেন প্রথম বছরে যেটা এন্ডিং ব্যালেন্স, দ্বিতীয় বছরে সেটা হবে ওপেনিং ব্যালেন্স। ক্লিয়ার? জি স্যার এটার উপর আবার 16% আমরা ধরবো হবে 64,210। এই দুইটার বিয়োগফল হচ্ছে 1,14,478। 4,01,312 থেকে 1,14,478 যদি বাদ দেয় 2,86,834। এটা হলো দ্বিতীয় বছরের শেষ, মানে তৃতীয় বছরের শুরু। এটার উপর আবার 16% হবে 45,893। এই দুইটার বিয়োগফল 1,32,795। 4,86,834 থেকে 1,32,795 বাদ দিয়ে থাকবে 1,54,039। 3 নাম্বার বছর পর্যন্ত আপনারা সবাই কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। 3 নাম্বার বছরে যেটা ক্লোজিং, 4 নাম্বার বছরের জন্য সেটা কি? ওপেনিং। ঠিক আছে? এখন শেষ বছরের ক্ষেত্রে এখানে ঘটনাটা কি ভালো করে মনে রাখবেন। শেষ বছরের ক্ষেত্রে এই ইন্টারেস্টটা আমরা কখনোই এই টাকার উপর 16% ধরবো না। শেষ বছর ইন্টারেস্টটা বের করার নিয়মটা ভালো করে খেয়াল করবেন। শেষ বছর ইন্টারেস্টটা বের করার জন্য আগে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে। এই ওপেনিং ব্যালেন্স যা থাকবে শেষ বছরে ওপেনিং ব্যালেন্স যা প্রিন্সিপাল অ্যামাউন্টটা তাই হবে। ওকে? ওপেনিং ব্যালেন্স যা প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি সেম।
এরপরে আমাদের ইনস্টলমেন্ট থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বিয়োগ করে হবে 24,646। বুঝতে পারছি কথা? আর এন্ডিং ব্যালেন্সটা বের জি করি কি স্যার ওপেনিং থেকে এন্ডিং বাদ, তাহলে ওপেনিং যে টাকা এন্ডিং এ প্রিন্সিপাল একই টাকা, তাহলে দুইটা বিয়োগ করা টাকাটা কি থাকবে? শূন্য। এই জন্য এখানে মনে রাখবেন প্রত্যেকটা বছরে প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে শেষ বছরের টাকাটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। শূন্য অর্থাৎ আমি যদি 5 বছরের জন্য লোন নেই, 5 বছর শেষে ওই লোনটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে না? ঠিক এখানে ওই লোনটা কি জি হয়ে স্যার গেছে বলো দেখি? ভ্যানিশ হয়ে গেছে। তাহলে মনে রাখতে হবে শূন্য আমরা শেষ বছরের ক্ষেত্রে ইন্টারেস্টটা বের করব কিভাবে? 3 নাম্বার বছরে ওপেনিংটা, 4 নাম্বার বছরে ক্লোজিং এবং 4 নাম্বার বছর 3 নাম্বার বছরে ক্লোজিংটা, 4 নাম্বার বছরের জন্য ওপেনিং। 4 নাম্বার বছরে ওপেনিংটা আর প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি সেম টাকা। আর ইনস্টলমেন্ট থেকে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট এই দুটো যদি বিয়োগ করি তাহলে পাবো 24,646। বুঝতে পারছি? জি স্যার ওকে, কে জানে আনমিউট থাকেন? দেখেন তো কে আনমিউট আছে, একটু আমাকে বলেন তো দেখি, পরে ক্লাসটা বের করে দিই। প্রশ্ন করা বাদে কারোর মাইক্রোফোন যদি অন থাকে আমি কিন্তু ক্লাসটা বের করে দিব। আমাকে বলবা যে স্যার অমুক নামে মাইক্রোফোনটা অন থাকে, হ্যাঁ আমি ক্লাসটা বের করে দেবো। আজকে আর ক্লাস করার কোনো সুযোগ দিব না। প্রশ্ন থাকলে 100 বার করি, কিন্তু প্রশ্ন যদি না থাকে মাইক্রোফোনটা যেন অফ থাকে। তো এই হচ্ছে আমাদের এই টেবিলটা। তো এই টেবিলের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? স্যার এখানে তো 4 নাম্বার এমডিতে ইন্টারেস্টে 24,649 আছে। এই 1,78,088 থেকে 1,49,039 বাদ দিয়ে আমাদের যেটা হবে সেটাই এখানে দিবা। ঠিক আছে? আর 49 আসক, 46 আসক, 47 আসক, 48 আসক বা 50 আসক, যেটাই আসবে সেটি আমরা ইনস্টলমেন্টে করে বসাবো। ওকে? জি স্যার। ওকে, টেবিল নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন আছে? না স্যার 3 নাম্বার স্টেপ আমরা করব হচ্ছে ডিপ্রিসিয়েশন। তার সূত্র কি? টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইড ইউজফুল লাইফ। তাহলে টোটাল কস্ট আমাদের সম্পত্তি ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা। সেলফ ভ্যালুটা আমাদের অঙ্কের মধ্যে নাই, এই জন্য সেলফ ভ্যালুটা হচ্ছে 0। ইউজফুল লাইফ ছিল 4 বছর, তাহলে ভাগ করলে হবে 1,25,000। আমরা জানি স্ট্রেট লাইন মেথডের ডিপ্রিসিয়েশন প্রত্যেক বছর কি হয় বলো দেখি? সমান হয়। এই জন্য 1,25,000 4 বছরের জন্য 1,25,000 করে হবে। 3 নাম্বার স্টেপ আমরা বের করি কি? ট্যাক্স সেভিং। ট্যাক্সের মধ্যে কয়টা জিনিস আসে? 3টা। কি কি বলো দেখি? ডিপ্রিসিয়েশন, মেইনটেনেন্স কস্ট আর হচ্ছে ইন্টারেস্ট গুড। এই 3টা যোগ করে ট্যাক্স সেভিং, ট্যাক্স রেট দ্বারা কি করব? গুণ করব। তাহলে দেখেন ডিপ্রিসিয়েশন আমাদের প্রত্যেক বছর কত হবে? 1,25,000। মেইনটেনেন্স কস্ট আমাদের প্রশ্নে কি মেইনটেনেন্স কস্ট ছিল? না স্যার না স্যার নাই, তাহলে মেইনটেনেন্স কস্ট 0। আর প্রথম বছর ইন্টারেস্ট আমরা কত বের করছি? 80,000 টাকা। তাহলে 1,25,000 প্লাস মেইনটেনেন্স কস্ট 0 প্লাস 80,000, এই 3টা যোগ করে ট্যাক্স ছিল 35%, ধরলে হবে 71,750। দ্বিতীয় বছরের সেম 1,25,000 প্লাস মেইনটেনেন্স কস্ট নাই 0 প্লাস ইন্টারেস্ট ছিল দ্বিতীয় বছরের 64,210। 64,210 তিনটা যোগ করে 35% দ্বারা করলেই হবে 66,224। বুঝতে পারছি? জি স্যার এরকম 4টা বছরে বের করা পারবো? জি স্যার পারবো জি স্যার। এরপর আমরা সর্বশেষ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু সফটটা। তো প্রেজেন্ট ভ্যালু করার জন্য শুরুতেই আমাদের প্রশ্নে যে রেটটা ছিল এটা কি ইন্টারেস্ট রেট ছিল না ডিসকাউন্ট রেট ছিল? অবশ্যই ইন্টারেস্ট রেট ছিল। ইন্টারেস্ট রেট যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? ডিসকাউন্ট রেটটা বের করে নিতে হবে। এই জন্য আমরা প্রথমে ডিসকাউন্ট রেট বের করি, যার সূত্র কি? ইন্টারেস্ট রেট ইন্টু 1 মাইনাস টি। ইন্টারেস্ট রেট ছিল 16% মানে 0.16 ইন্টু 1 মাইনাস টি মানে 35% মানে 0.35। তাহলে এটাকে ক্যালকুলেশনের মান পাবো 0.104। এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু যে স্টকটা সেটা হচ্ছে ইয়ার, ইনস্টলমেন্ট, মেইনটেনেন্স কস্ট, ট্যাক্স সেভিং, নিট ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু এবং পিভি। প্রথমে ইয়ার, যেহেতু 4 বছর, 4 বছরের জন্য আমরা 4টা দিছি।
ইনস্টলমেন্ট প্রত্যেক বছরের জন্য সেম হবে। আমরা যেটা বের করছিলাম 1,78,688, 4 বছরের জন্য আমরা করে দিছি 4টা দিছি। মেইনটেনেন্স কস্ট আমাদের প্রশ্নে নাই, এই জন্য প্রত্যেক বছর কি দিছি 0, অথবা এই সবটা না দিলেও চলবে। ওকে, এবারে ট্যাক্সিং। এই যে আমরা এখানে যে ট্যাক্সিং বের করলাম ৭১,৭৫০, ৬৬,২২৪, ৫৯,৮১৩, ৫২,৩৭৩, তাহলে এই টাকাগুলো আমরা এখানে বসিয়ে দিছি। এবারে নিট ক্যাশ ফ্লো, নিট ক্যাশ ফ্লোটা বের করবো কিভাবে বলছিলাম? ইন্টারেস্টের সাথে মেইনটেনেন্স কস্ট যোগ করে ট্যাক্স রেট বাদ দিয়ে। তাহলে প্রথম বছর ইনস্টলমেন্ট ছিল ১,৭৮,৬৮৮, মেইনটেনেন্স কস্ট 0 মাইনাস ট্যাক্সিং হচ্ছে ৭১,৭৫০। তাহলে প্রথম দুইটা যোগ আর ৭১,৭৫০ বিয়োগ হবে ১,০৬,৯৩৮। এরপরে ১,৭৮,৬৮৮ প্লাস 0 মাইনাস ৬৬,২২৪ সমান সমান ১,১২,৪৬৪। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এরকম ভাবে সবগুলো আমরা বের করব। এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা এই যে এখানে যে ডিসকাউন্ট রেটটা পাইছি, এই রেটটা আমরা হুবহুব এখানে কি করব? বসিয়ে দিব। এখন এটার মানটা আমাদের সুন্দর করে কি করতে হবে? বের করতে হবে। এটা বের করার জন্য আমি যে ট্রিক্সটুকু বলবো, এই ট্রিক্সটুকু আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। ঠিক আছে? তাহলে এই মানগুলি বের করার জন্য প্রথমে দিতে হবে 1 সমান ভাগ, ক্যালকুলেটর উঠাবেন, কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর উঠাবেন অথবা নরমাল ক্যালকুলেটর উঠাইলে হবে। 1 সমান ভাগ 1 দশমিক। এই দশমিক পর হচ্ছে যে দশমিক পরে কি কি মান আছে বলো দেখি অঙ্কের জন্য? 104 আছে। তাহলে 104, তাহলে মানটা আমি আবার বলতেছি 1 সমান ভাগ 1 দশমিক। এই পর্যন্ত হলো প্রত্যেকটা অঙ্কের জন্য কি ফিক্সড। দশমিক পরের টুকু হলো আমাদের প্রশ্নে প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর যা থাকবে তাই এখানে আমরা কি করব? বসিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখন আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি উঠান 1 সমান ভাগ 1.104 দিয়ে একটা সমান দিবেন। একটা সমান দিলে দেখবেন প্রথম বছরের মানটা বের হয়ে গেছে। দশমিক পর আমরা 3টা বা 4টা মান নেব। ঠিক আছে? ক্যালকুলেটর কেউ করছে এটা? জি স্যার। এইটা মানটা লেখার পরে ক্যালকুলেটর কিছুই করার দরকার নাই। ক্যালকুলেটর কিছুই করার দরকার নাই, জাস্ট আরেকটা সমান দিব। দ্বিতীয়বার সমান দিলে এই যে দ্বিতীয় বছরের মানটা পাবো। এটা লিখে আবার আরেকটা সমান দিব। তৃতীয়বার সমান দিলে 3 নাম্বার বছরের মানটা পাবো। এরকম ভাবে যে কয়টা বছর জাস্ট ওই কয়টা সমান দিয়ে আমরা নিচের দিকে আগাবো। ওকে? জি স্যার। জি স্যার। তাহলে এটা বের করার সূত্রটা কি? 1 সমান ভাগ 1 দশমিক, দশমিক পর এখানে যা থাকবে তাই বসিয়ে দিব। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করব। প্রেজেন্ট ভ্যালু বের করার নিয়ম কি? নিট ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর দ্বারা গুণ, অর্থাৎ ১,০৬,৯৩৮ ইনটু 0.9058, ৯৮,৮৬৪। এই দুইটা গুণ করে এটা, এই দুইটা গুণ করে এটা, এই দুইটা গুণ করে এটা, এবং এই সবগুলো যে যোগ করি তাহলে মান পাবো ৩,৬২,৫২২ টাকা। এটাই হচ্ছে বাইং অপশনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। আর কোনো সমস্যা আছে টেবিল নিয়ে? না স্যার। না স্যার। পারবেন? জি স্যার পারবো। তাহলে ইনশাআল্লাহ। এই 5টা স্টেপের মধ্যে মনে রাখবেন সবসময় বাইং অপশনের ক্ষেত্রে এই 5টা স্টেপে হবে, কম হবে না, বেশি হবে না, দুনিয়ার যে কোনো অঙ্কই করেন। তো এখন আসেন আমরা একটু এক্সারসাইজটা করি। তো এক্সারসাইজ 1-এ মেশিন কিনবে 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা হচ্ছে এই 60,000 কার টাকা বলো দেখি? প্রেজেন্ট ভ্যালু টাকা। এই 60,000 টাকা কেনার জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে কত পার্সেন্ট ইন্টারেস্টে বলো দেখি? 12%। এবং ইন্টারেস্টটা দিবে প্রতি বছর কি শেষে। কয়টা ইনস্টলমেন্ট দিবে? 5টা। 5%। ইট অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট 2500 টাকা। এই যে মেইনটেনেন্স কস্ট এই অঙ্কে আছে, সেলফের ভ্যালু আমাদের এই অঙ্কে আছে। ট্যাক্স রেট 40% এবং স্ট্যান্ডার্ড মেথডে ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। এখন আমরা বলছিলাম যদি প্রশ্নের মধ্যে যদি এই সেলফের ভ্যালু থাকে তাহলে শেষ বছরটা কয়বার করতে হবে? 2 বার। যদি এই অঙ্কে থাকতো তাহলে 4 নম্বর বছরটা কয়বার হইতো বলো দেখি? 2বার হইতো। এখন যেহেতু আমাদের যে অঙ্কটা করব এই অঙ্কটা 5 বছর, তাহলে 5 নম্বর কয়বার দিব? 2 বার। 2 বার দিব। বুঝতে পারছি?
জি জি স্যার। স্যার। তাহলে একই রকম ভাবে স্টেপ অনুযায়ী আমি একটু দেখাই। এক্সারসাইজ 1 নাম্বারটা, এই যে প্রথমেই আমরা সেই প্রেজেন্ট ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে আমরা a এর মানটা বের করে নিছি। এটা কি নতুন করে বলতে হবে? না স্যার, পারবো। এগুলো আমরা পারবো। এখন এখানে আমাদের কি আছে, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট একত্রে আছে, এখান থেকে আমরা কি করব, ভাগ। এই যে সেম ভাবে আমরা দেখাচ্ছি ইয়ার ওপেনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং এন্ডিং ব্যালেন্স, এখানে ক্যালকুলেশন করে আগের মতো আমরা টেবিলটা কমপ্লিট করছি। শেষ বছরের ক্ষেত্রে এই ইন্টারেস্টটা কিভাবে বের করি একটু বলেন তো দেখি। শেষ বছর ইন্টারেস্টটা স্যার 5 নাম্বার বছরে যেটা ওপেনিং ব্যালেন্স আর প্রিন্সিপাল অ্যামাউন্ট এক হবে। আর ওই ইন্টারেস্টের টাকাটা থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে ওটা ইনস্টলমেন্টে ইনস্টলমেন্ট থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিয়ে যেটা হবে সেটা হবে কি, ইন্টারেস্ট। মনে রাখবেন শেষ বছরের ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স এবং প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম যদি হয় তাহলে শেষের ক্ষেত্রে কি হবে বলো দেখি, জিরো হবে। আর আমাদের এখানে টার্গেট হলো প্রত্যেক অঙ্ক করার ক্ষেত্রে এখানে কি বানানো বলো দেখি, জিরো বানানো। জিরো। এনে যদি আপনি 1 টাকাও দেন তাও আপনার অঙ্ক কি ভুল, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে ডিপ্রিসিয়েশন বের করার সূত্র, টোটাল কস্ট 60,000, স্যালভেবল এই অঙ্কে আছে 10,000, ইউজফুল লাইফ 5 বছর, পাইলাম 10,000। এবার ট্যাক্স সেভিং, ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট, ইন্টারেস্ট এবং ট্যাক্স। তাহলে ডিপ্রিসিয়েশন বের করছি 10,000, মেইনটেইন কস্ট আমাদের প্রশ্নে কত টাকা ছিল বলো দেখি, 2500 টাকা। 2500। এই 2500 প্রত্যেক বছর সেম থাকবে। তাহলে এই 10,000 টা প্রতি বছর সেম, 2500 টাকা প্রতি বছর কি সেম, এর জন্য প্রত্যেক বছর 10,000 প্লাস 2500, 10,000 প্লাস 2500, 10,000 প্লাস 2500, ঠিক আছে? এবং শেষে ইন্টারেস্ট। প্রথম বছর ইন্টারেস্ট বের করছি কত টাকা, 7,000 কত 200। দ্বিতীয় বছর 6,067, এরকম করে যার বছর ইন্টারেস্ট বসিয়ে দিছি। ইন্টারেস্ট আমি কি ভুল দেখলাম? এখানে ইন্টারেস্টটা এখানে ভুল লেখা হয়েছে, ঠিক আছে? ইন্টারেস্টটা এখানে 60,000 টাকার 12% কত হয়, এই 7,200। 7,200 হবে, 6,067 হবে, 4,797, 3,375 এবং 1,700 কত 86। এই মানগুলি অন্য একটা অঙ্কের মানটা এখানে কপি হয়েছে, ঠিক আছে? এরপর আমরা এই তিনটা যোগ করে 40% হলে মান পাবো কিনা, কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে। এরপরে 5 নাম্বার স্টেপ, 5 নাম্বার স্টেপটা আমরা কি করব বলো দেখি। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। প্রেজেন্ট ভ্যালু নিব। আমি প্রথম মানটা একটু তারপর একটু দেখে দেই। 10,000 টাকা, 12,000 টাকা প্লাস, এখানে প্রথম বছর ইন্টারেস্ট কত হয়েছিল 7,200। তাহলে 10,000 প্লাস 2,500 মানে 12,500 প্লাস 7,200, এই তিনটা যোগ করে 40% করো, দেখো এই মানটা ঠিক আছে, ঠিক আছে? 10,000 প্লাস 2500 প্লাস 7,200, তিনটা যোগ করে 40% দাও, মানটা হয়েছে না? জি স্যার। তাহলে এই মানগুলি ঠিক আছে, কিন্তু এই মানটা অন্য একটা অঙ্কের ভুলে বসিয়ে ফেলেছে, হ্যাঁ? তো এইটা আপনারা ঠিক করে নেবেন, ওকে? এরপর আমরা চলে যাব আমাদের প্রেজেন্ট ভ্যালুর ছকে। প্রথমে আমরা কি বের করব, ডিসকাউন্টেড, কারণ আমাদের প্রশ্নে দিয়ে আছে ইন্টারেস্টেড। তাহলে ইন্টারেস্টেড ইনটু 1 মাইনাস ট্যাক্স, ইন্টারেস্ট ছিল 12% ইনটু 1 মাইনাস ট্যাক্স 40%। ক্যালকুলেশন করে মান পেলাম কত, 0.072। আমাদের প্রেজেন্ট ভ্যালুর ছক, প্রথমে ইয়ার 5টা বছর, এর জন্য একের থেকে 5 বছর দিছি। সেলফি ভ্যালু যেহেতু আছে এর জন্য 5 নম্বর বছরটা কয়বার হয়েছে বলো দেখি, দুইবার। এবার ইনস্টলমেন্ট বসাইছি 1 থেকে 5 নম্বর বছর, প্রতি বছর সমান। মেইনটেইন কস্ট এখন আছে এর জন্য 1 থেকে 5 নম্বর বছর মেইনটেইন কস্ট বসাইছে। এরপরে টিএস মানে এই যে এখন আমরা যেগুলো বের করি 7,880 থেকে শুরু করে 5,714 পর্যন্ত, যার বছরের টিএস গুলো এখানে বসাইছি। এবং এনসিএফ নিট ক্যাশ ফ্লো, এটা কিভাবে, 16,645 প্লাস 2500 মাইনাস 7,800 কত 80 সমান সমান 11,265। বুঝতে পারছেন কথা? জি স্যার। এরকম প্রত্যেকটা কাজ একই রকম ভাবে আমরা কি করব। এবং শেষেরটা সেলফ কাজটা একটু বলে দেই। শেষ নাম্বার বছরটা 5 নম্বর বছরটা কার জন্য হবে, সেলফ টাকাটা আমাদের প্রশ্নে কত ছিল, সেলফ টাকাটা 10,000 টাকা ছিল, ঠিক আছে না? এই জন্য এখানে হবে মেইনটেইন কস্ট বাদ, এখানে হবে কত টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা সরাসরি কার করে দিব বলো দেখি, এনসিএফ এর ঘরে দিব। নিট ক্যাশ ফ্লো 10,000 কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। কারণ সেলফ অলওয়েজ কি হবে, বিয়োগ হবে।
তাহলে আমরা কি করছি 5 নম্বর বছরে শুধুমাত্র এসবি লিখে আমরা 10,000 টাকা কার করে দিলাম বলো দেখি এনসিএফ এর করে যোগের দিব না বিয়োগের দিব বিয়োগের। বিয়োগ দিব। সব সময় এটা বিয়োগ হবে। এখন আমাকে বলেন এইটাও 5 নম্বর বছর এটা কত নম্বর বছর 5 নম্বর না 6 নম্বর বছর 5 নাম্বার। 5 5 নাম্বার। নম্বর দুইটা কি আবার কিন্তু প্রথমটা 5 দ্বিতীয়টাকে 6 মনে করেন না। এখন আমরা প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর বের করব বের করার সূত্র কি ছিল 1 সমান ভাগ 1 দশমিক দশমিক পরে এখানে কি কি আছে বলো দেখি 0.72 0.72 এটা দিয়ে একটা সমান দিলে প্রথম বছর আরেকটা সমান দিলে দ্বিতীয় বছর আরেকটা সমান দিলে তৃতীয় বছর আরেকটা সমান দিলে চতুর্থ বছর আরেকটা সমান দিলে পঞ্চম বছর এখানে যা হবে শেষ বছরের ক্ষেত্রে কি তাই আবার আবেগের ঠেলার একটা সমান দিয়ে এখানে বসাইতে যায় না তাহলে ওটা কিন্তু 6 নম্বর বছর হয়ে যাবে কথা কি বুঝছেন জি জি স্যার। স্যার। অতএব পরীক্ষা হলে কিন্তু আবেগরে আশ্রয় দেওয়া যাবে না ঠিক আছে তাহলে এইটাও 5 নম্বর বছর এটাও কি 5 নম্বর বছর এখন প্রেজেন্ট ভ্যালু কি হবে এটাকে এটা দ্বারা কি করব গুণ করব তাহলে 11,265 ইন্টু 0.9328 সমান সমান 10,500 এরকম সবগুলো লিখছি আর শেষেটা মাইনাস 10,000 ইন্টু 0.7064 সমান সমান পাবো মাইনাস 7,064 আমাদের ক্যালকুলেশন কি 1 থেকে 5 নম্বর বছরের সবটি যোগ করে এই 7,064টা বাদ দিলেই আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু মান হবে 42,742 কথা বুঝতে পারছি জি স্যার। পারবেন জি স্যার। তাহলে পারবো। কারো কোনো সমস্যা আছে কিনা বলেন স্যার সেলভেজ ভ্যালুটা কি মেইনটেনেন্স কোস্টের ওখানেও বসাবো না শুধু না 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 একবারে এসিএফ এর ঘরে শুধু বসাই দিব সেলফের ভ্যালুটা লিখে নিট ক্যাশ ফ্লোর করে বসাবো 10,000 টাকা তাও বিয়োগ করবো হ্যাঁ এখানে মেইনটেনেন্স কস্ট এখানে ভুল আছে এইজন্য কেটে দিছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে সেলফি ভ্যালু যাই থাকবে নিট ক্যাশ ফ্লো করে বসিয়ে ওটা বিয়োগ করে দিবা ঠিক আছে ওকে তাহলে দুই জি নম্বর স্যার এক নম্বরটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে না স্যার। এবার 2 নাম্বার এক্সারসাইজটা দেখেন 2 নাম্বার এক্সারসাইজটা এখানে বিগিনিং বলছে তো বিগিনিং যেহেতু আজকে আমি করাবো না তো বিগিনিং নিয়ে আপনাদের কোনো কাজ নাই বিগিনিং অঙ্ক তো একটু বড় তো এর জন্য আমরা চাইতেছি যে বিগিনিংটা আমরা নেক্সট ক্লাসে করাবো ঠিক আছে কারণ বিগিনিং এর ক্ষেত্রে আমাদের এই ছকের মধ্যে বেশ কিছু পরিবর্তন আছে এবং সূত্রের মধ্যেও কি আছে পরিবর্তন আছে তো বিগিনিংটা আমরা আজকে ধরবো না বিগিনিংটা আমরা ধরবো হচ্ছে আগামী ক্লাসে ওকে আগামী ক্লাসে আমরা বিগিনিং পড়াবো এবং লিজ অপশন এই দুইটা টপিক পড়াবো ওকে জি স্যার। তাহলে আজকে তোমাদের কাজ হচ্ছে আমি বেসিক যতটুকু আলোচনা করছি অতটুকু আলোচনা ভালো করে পড়বা প্রবলেম একটা অঙ্ক করে দিছি এবং এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা আমি করে দিলাম এই দুইটা অঙ্ক তোমরা হাতে কলমে করবা হাতে কলমে করে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে আশা করি এই বাইং অপশনের ক্ষেত্রে শেষে রিলেটেড যে অঙ্কগুলি থাকবে এই অঙ্কগুলি কোনো সমস্যা হবে না আমি কিন্তু আপনাকে এই যে ফাউন্ডেশন ঘুরতেছি ঠিক আছে এটার ক্ষেত্রে ফাউন্ডেশন লিজ অপশনের ক্ষেত্রে এই অঙ্কগুলি ফাউন্ডেশন এরপরে আমি যখন এই যে পার্ট সি অঙ্কে চলে যাব তখন কিন্তু এই অঙ্ক পুরোটা করাবো ঠিক আছে এই অঙ্কটা পুরোটা করাবো জাস্ট আমি পরে পরে ধরে বুঝিয়ে দিব যেমন এই যে এক্সারসাইজ একই যদি আসে মেশিনের ক্রয় মূল্য কত টাকা বলো দেখি 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা সে লোন নিছে মানে বাইং অপশন কত পার্সেন্ট সুদে 16% বলছে পেয়েবল এট দ্য 16% এন্ড অফ দ্য ইচ ইয়ার ইন ইকুয়াল ইনস্টলমেন্ট ফর 4 ইয়ার তাহলে কয় বছরের জন্য 4 বছর। 4 বছর ইন্টারেস্ট রেট 16% অঙ্ক কি বছরের শেষে না শুরু শেষে। শেষে তাহলে অঙ্কটা বছরের শেষে দিয়ে বাইং অপশনটা সুন্দর করে করতে হবে তো বাইং অপশনটা শেষে করার জন্য আমাদের কি কি মান লাগবে ট্যাক্স রেট লাগবে যারা দিয়ে আছে 35% স্টেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন দিতে হবে তাহলে এই অঙ্কগুলি আমি যখন এখানে আসবো তখন জাস্ট এগুলো পরে পরে ধরে দিব এই অঙ্কগুলি আমি কিন্তু করাবো না করাবো হচ্ছে আপনাকে ফাউন্ডেশনটা করাবো ওকে আর ওগুলা যদি আপনি এক্সপার্ট থাকেন তাহলে এখানে এসে আপনি অঙ্কগুলি ধরতে পারবেন তাহলে আপনাদের কাজ হচ্ছে বছরের শেষের যে অঙ্কগুলি আছে অঙ্কগুলি আপনারা সুন্দর করে অঙ্কগুলি দেখবেন যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাকে বলবেন আপনাদের সমস্যাটা ধরে দিয়ে আমরা নেক্সট ক্লাসে বছরের শুরুর অঙ্কগুলি দেব তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন